চ্যানেল অন্বেষণে আপনাদেরকে স্বাগত। এবারে আমাদের গন্তব্য দিউ। দিউ সম্পর্কে যাদের জানা নেই তাদের জন্য বলবো, ভারতবর্ষে আছে মোট 28টি রাজ্য ও 8টি কেন্দ্রশাসিত অঞ্চল বা ইউনিয়ন টেরিটরি। ভারতবর্ষের পশ্চিমে অবস্থিত দাদরা নগর হাভেলি দমন দিউয়ের অন্তর্গত দিউ হচ্ছে একটি ছোট জেলা শহর। 1535 সাল থেকে 1961 পর্যন্ত এই দিউ ছিল পর্তুগিজদের দখলে। 1961 সালে 19 ডিসেম্বর ভারতীয় সেনাবাহিনী এই আইল্যান্ডকে নিজেদের অধীনে নিয়ে আসে। যোগাযোগ ব্যবস্থা সম্পর্কে বলতে গেলে দিউতে এয়ারপোর্ট আছে। এছাড়া বাই রোড দ্বারকা থেকে ভায়া পোরবন্দর হয়ে দিউ আসা যায়। দূরত্ব 317 কিলোমিটার। মাধবপুর সমুদ্র সৈকত দেখার পর আমরা সোজা দিউয়ের উদ্দেশ্যে রওনা দিলাম। সন্ধ্যা 7:30 নাগাদ আমরা দিউয়ের সি প্যালেস গেস্ট হাউসে এসে পৌঁছালাম। তারপর হোটেলে জিনিসপত্র রেখে চা খেয়ে আমরা বেরিয়ে গেলাম দিউ ফেস্টিভ্যাল দেখতে। এই হচ্ছে আমাদের হোটেলের রুম। দিউ ফেস্টিভ্যালের আয়োজন প্রধানত ডিসেম্বর মাসের শুরুতে করা হয়ে থাকে এবং এই ফেস্টিভ্যাল চলে ফেব্রুয়ারি মাঝামাঝি পর্যন্ত। দিউ পর্যটন বিভাগ কর্তৃক আয়োজিত এই ফেস্টিভ্যালে দেশ বিদেশের প্রচুর পর্যটক এখানে আসে ও ফেস্টিভ্যালের আনন্দ উপভোগ করে। এই বীচটির নাম হচ্ছে মান্ডবী বিচ। হোটেল সি প্যালেস গেস্ট হাউসের ঠিক সামনে এই বীচটি। আমরা সকালে হোটেল থেকে বেরিয়েই প্রথমে এই বীচটি দেখতে যাই। বীচটি খুবই সুন্দর। আমরা যখন বিচের কাছে গিয়ে পৌঁছালাম তখন সময় ছিল সকাল 7:20। সকালবেলায় এই মান্ডবী বিচে কিছুক্ষণ থাকার পর আমরা হোটেলে ফিরে গিয়ে পরে আবার বেলা 8:30টার সময় এই বিচে আসলাম সানরাইজ দেখার জন্য। এই বিচের সানরাইজটি অপূর্ব। পঁচিশ তারিখ সকালে হোটেল থেকে বেরোবার আগে বড়দিন উপলক্ষে সবাই মিলে আমরা কেক ও চা খেলাম। 我在
ঘড়িতে এখন সময় 9টা। আমরা এসে পৌঁছালাম দিউয়ের সবচেয়ে সুন্দর বিচ নাগোয়া বিচ। নাগোয়া বিচে আপনাদের অনেকটা গোয়ার ফিলিংস আসবে। এখানে রয়েছে অনেক ওয়াটার স্পোর্টস অ্যাক্টিভিটি, আপনারা এইগুলোতে অংশ নিতে পারেন। এই বিচে আসার বেস্ট সময় হচ্ছে সকালবেলা। পৃথিবী নিজের কক্ষে আপন মনে ঘুরে চলেছে। প্রতি সেকেন্ডে বদলে যাচ্ছে সময়, খোঁজ মিলছে নতুন নতুন জায়গার। প্রায় 2500 কিলোমিটার দূরে বসে এমনই এক জায়গার কথা শুনেছিলাম, যেখানে পাশাপাশি রয়েছে 5টি শিবলিঙ্গ এবং আরব সাগরের জলরাশি, যাদের দিনে 2বার সিক্ত করছে। গঙ্গেশ্বর মহাদেব। এখান দিয়েই জল ঢুকে আবার এখান দিয়েই বেরিয়ে যায়। এই হচ্ছে দিউয়ের গঙ্গেশ্বর মহাদেব। 24 ঘন্টায় 2বার জোয়ার ভাটা হয়, একবার দিনে হয়, একবার রাতে হয়। এখন ভাটা চলছে তাই দেখতে পারলাম। মনে করা হয় এই শিবলিঙ্গগুলি মহাভারতের সমসাময়িক। তখন এই জায়গা ছিল ঘন জঙ্গল আর পাহাড়। অজ্ঞাতবাসের সময় পঞ্চপাণ্ডব এই জায়গায় কিছুদিন বসবাস করেছিলেন। নিয়ম মেনে তারা শিব পুজো না করে খাদ্য গ্রহণ করতেন না। কিন্তু এই স্থানে কোনো শিব মন্দির খুঁজে না পাওয়ায় পঞ্চপাণ্ডব নিজেদের মতো করে 5টি শিবলিঙ্গের স্থাপনা করে এবং নিত্য পূজা অর্চনা করে। শুধু এই জায়গাতেই নয়, অজ্ঞাতবাসের সময় ভারতবর্ষের অনেক জায়গাতেই এই রকম শিবলিঙ্গের স্থাপনা করেছিলেন পঞ্চপাণ্ডব। এই মন্দির খুবই জাগ্রত। खाना नहीं खाते। अच्छा। तो वो जो पूरा जंगल था, वो पांचों पांडवों ने स्थापना करके पूजा करके और जो सामने नीचे जो बात दिखाई देता है, वहाँ अर्जुन ने बाण लगा के गंगा जी में अभिषेक किया, इसलिए उसका नाम गंगेश्वर। यहाँ से मौसम समुद्र मौसम सही होते सही जाएगा, धीरे धीरे नदी का चल अभिषेक। हाँ,
গঙ্গেশ্বর মহাদেব দেখার পর আমাদের এবারের গন্তব্য দিউয়ের সেন্ট পলস চার্চ। সেন্ট পলস চার্চ দিউয়ের সবথেকে প্রাচীন এবং ভারতবর্ষের প্রাচীন গির্জাগুলির মধ্যে অন্যতম। এই চার্চ সকাল 8টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত খোলা থাকে। পর্তুগিজদের দ্বারা এই চার্চ নির্মাণ শুরু হয় 1601 সালে এবং শেষ হয় 1610-এ। দিউয়ের সেন্ট পলস চার্চের স্থাপত্যের সাথে অনেক মিল পাওয়া যায় গোয়ার সবথেকে পুরনো চার্চ বোম ডেজার্টস ব্যাসিলিকার সাথে। ক্লাসিক ট্যুরিজমের তত্ত্বাবধানে আমরা গুজরাটে আজকে ভ্রমণে এসেছি। 16 দিনের ট্যুর এবং 24 জন ভ্রমণ সাথীকে নিয়ে আমরা এসেছি। এই ট্যুরে প্রায় শেষ প্রান্তে আমরা চলে এসেছি। আজ আমরা দিউ শহরে সেন্ট পল চার্চের সামনে ক্রিসমাস ডে সেলিব্রেশন করছি। বাস চার্চ দেখতে আসা ট্যুরিস্টরা চার্চের ভিতরে যে যা নিজের মতো করে ক্রিসমাস ডে সেলিব্রেশন করছে। সেন্ট পলস চার্চের ঠিক পাশেই আছে দিউ মিউজিয়াম, কিন্তু নির্মাণ সংক্রান্ত কাজের জন্য এই মিউজিয়াম এখন টুরিস্টদের জন্য বন্ধ। দিউ চার্চ দেখার পর আমাদের এবারের দ্রষ্টব্য স্থান দিউ ফোর্ট। দিউ ফোর্টের হিস্ট্রি জানতে হলে আমাদের ফিরে যেতে হবে মুঘল যুগে। সেই সময় দিল্লির সিংহাসনে মুঘল সম্রাট হুমায়ুন। সেই সময় গুজরাটের শাসক ছিলেন শাহ বাহাদুর। মুঘল সম্রাট হুমায়ুন গুজরাট রাজ্য দখলের চেষ্টা করলে শাহ বাহাদুর পর্তুগিজদের শরণাপন্ন হয়। তখন এই অঞ্চলে পর্তুগিজদের অবাধ আনাগোনা। শাহ বাহাদুরের সহায়তায় পর্তুগিজরা এখানে একটি ফোর্ট নির্মাণ শুরু করে। 1535 থেকে 1546-এর মধ্যে এই জায়গা একটি শক্তিশালী ফোর্টে পরিণত হয়, যার নাম দিউ ফোর্ট। যদিও এই ফোর্ট নির্মাণের পিছনে পর্তুগিজদের উদ্দেশ্য ছিল ধীরে ধীরে ভারতবর্ষে নিজেদের অধীনতা মজবুত করা। এই ফোর্ট নির্মাণের মধ্যে দিয়েই ভারতবর্ষের পশ্চিমে শুরু হলো পর্তুগিজ শাসন। পরবর্তীকালে এই ফোর্টের একটি অংশ জেলখানায় পরিণত করা হয়।
ফোর্টের নিরাপত্তার জন্য বিভিন্ন জায়গায় বসানো হয়েছিল কামান। 1537 থেকে 1961, প্রায় 400 বছরেরও বেশি সময় দিউ ছিল পর্তুগিজদের অধীনে। 1961 সালের 19শে ডিসেম্বর ভারতীয় সেনাবাহিনী এই আইল্যান্ডকে নিজেদের অধীনে নিয়ে আসে। ফোর্টের এই অংশটিকেই জেলখানায় পরিণত করা হয়েছিল। এর সামনে একটি সুন্দর বাগান ও লনও আছে। এইখানে দেখা যাচ্ছে কিছু দূর ছাড়া ছাড়া কামান বসানো আছে। এই কামানগুলো বসানো হয়েছে শত্রুপক্ষের হাত থেকে ফোর্টকে রক্ষা করার জন্য। জলের মধ্যে ঘেরা জায়গাটির নাম পানিকোটা ফোর্ট। অনেক বছর আগে এইটি লাইট হাউস হিসাবে ব্যবহৃত হতো। কেউ কেউ বলে এটা ছিল সেই সময়কার কালাপানি। বিখ্যাত বলিউড সিনেমা কেয়ামতের শুটিং এই পানিকোটা ফোর্টেই হয়েছিল। দিউ ফোর্ট দেখার পর দিউতে আমাদের শেষ দ্রষ্টব্য স্থান দিউয়ের আইএনএস কুকরি মেমোরিয়াল। 1971 সালে ভারত পাক যুদ্ধের সময় ভারতীয় নৌবাহিনীর যুদ্ধজাহাজ আইএনএস কৃপান এবং আইএনএস কুকরিকে ধ্বংস করার জন্য পাকিস্তান নৌবাহিনী তার সাবমেরিন হাঙরকে পাঠায়। আইএনএস কৃপান এবং আইএনএস কুকরির কমান্ডিং অফিসার ছিলেন ক্যাপ্টেন মহেন্দ্রনাথ মোল্লা। দিউ থেকে 40 নটিক্যাল মাইল দূরে আইএনএস কুকরি আক্রমণ করার জন্য তৈরি হচ্ছিল। পাক সাবমেরিন হাঙর টেকনিক্যালি আইএনএস কুকরির তুলনায় অনেকটা উন্নত ছিল। 9 ডিসেম্বর 1971 সন্ধ্যে 7:57 সাবমেরিন থেকে টর্পেডো ফায়ার করা হয় আইএনএস কৃপানকে লক্ষ্য করে, কিন্তু এই আক্রমণ আইএনএস কৃপান রুখে দেয়। ঠিক সেই সময় আইএনএস কুকরি রওনা দিয়েছে হাঙরকে পাল্টা জবাব দিতে। হাঙর থেকে দ্বিতীয়বার টর্পেডো ফায়ার করা হয়, যা সরাসরি আঘাত হানে আইএনএস কুকরির জ্বালানি ট্যাঙ্কে। জাহাজে আগুন লেগে যায়। আইএনএস কুকরিকে পুরোপুরি ধ্বংস করার জন্য আরও 2টি টর্পেডো ফায়ার করা হয়। দিউ উপকূল থেকে 40 নটিক্যাল মাইল দূরে সলিল সমাধি হয় আইএনএস কুকরির। সেই সাথে জাহাজের 176 জন নাবিক ও 18 জন অফিসার দেশের জন্য নিজেদের জীবন উৎসর্গ করেন। ক্যাপ্টেন মহেন্দ্রনাথ মোল্লাকে মরণোত্তর মহাবীর চক্রে সম্মানিত করা হয়। 1999 সালের 15 ডিসেম্বর ভারতীয় নৌবাহিনী আইএনএস কুকরির বীর শহীদদের স্মরণে একটি স্মৃতিসৌধ স্থাপন করে, যা দিউয়ের আইএনএস কুকরি মেমোরিয়াল নামে পরিচিত। আইএনএস
কুকরি মেমোরিয়াল দেখার সাথে সাথে আমাদের দিউ ভ্রমণ শেষ হলো। আশা করি দিউ সম্পর্কে আপনাদেরকে একটা আইডিয়া দিতে পারলাম। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ।